আমি যতটুক জানি আর কি সিলেবাসে এই পার্টটা শাহাবুদ্দিন স্যারের পড়ানোর কথা। হয়তো স্যার পড়াইলে অনেক ভালো করে পড়াইছে, অথবা যদি না পড়ায় সামনে স্যার খুব ভালো করে পড়াবে আর কি। তারপরে এটা যেহেতু আজকে চিন্তা করলাম যে তোমাদের নিউট্রিশনের অন্য কোনো কিছু পড়তে গেলে বা ডায়েটিক্স সম্পর্কে যদি তোমাদেরকে ভালো করতে হয় আর কি, জানতে হয় যখন তোমরা ডায়েট পড়বা আর কি। যারা আজকে যেহেতু আমি দুই ইনস্টিটিউটের স্টুডেন্টদেরই ক্লাসে আছে আর কি, আমাদের রাশিয়ান ইনস্টিটিউট হিন্দি ইনস্টিটিউট, দুই ইনস্টিটিউটে আমাদের স্টুডেন্ট আছে, সবাই আছে আর কি। ওদের সেকেন্ড ইয়ারে তোমার ডায়েট আছে। সো ডায়েট করতে গেলে তোমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট বা নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে ভালো। এই কারণে ওদেরও দরকার, আবার তোমাদের যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের সিলেবাসেই এই টপিকসটা আছে। সো এই কারণেই মূলত আমার ইচ্ছা হলো যে এই টপিকসটা তোমাদের একটু ধারণা দেওয়ার দরকার, ক্লিয়ার। এখানে আরডিএ এর পূর্ণরূপ হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্স। ঠিক আছে, এর মানে কি বলছি, রিকমেন্ডেশন অফ ফুড। এর আরেকটা নাম হচ্ছে রিকমেন্ডেশন অফ ফুড or recommended dietary allowances at the level of intake of essential nutrients considered to be adequate to meet the known nutritional needs of particularly all healthy person। একদম সংক্ষেপে এটাকে বোঝা যায় যে তোমার একজন সুস্থ স্বাভাবিক লোকের, একজন সুস্থ ব্যক্তির তোমার কতটুকু নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট আছে, সেই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটাকে মিট আপ করার যে তোমার মিট আপ করার মতো যে পরিমাণটা, সেই পরিমাণটাই হচ্ছে তোমার আরডিএ বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। ঠিক আছে, মানে খুব সহজে সিম্পল। ধরো তুমি একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিক লোক, অ্যাজ এ অ্যাডাল্ট হিসেবে, অ্যাজ এ অ্যাডাল্ট মেল হিসেবে ধরো তোমার ভিটামিন এর রিকোয়ারমেন্ট কতটুকু, এটা হচ্ছে ভিটামিন এর আরডিএ একজন অ্যাডাল্টের জন্য। একজন প্রেগনেন্ট ওম্যানের জন্য তোমার ভিটামিন এর রিকোয়ারমেন্ট কতটুকু, এটা হচ্ছে ওই প্রেগনেন্ট ওম্যানের আরডিএ। ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল সংজ্ঞা। মানে কতটুকু নিউট্রিয়েন্ট তোমার প্রতিদিন দরকার, আরডিএ এখানে ডি বলতে ডেইলি বুঝাইছে, মানে প্রতিদিন কোন গ্রুপের মানুষের জন্য কতটুকু তোমার নিউট্রিয়েন্ট দরকার, সেটাই হচ্ছে তোমার আরডি। ঠিক আছে, তাহলে এটা গেল সংজ্ঞা। এরপরে আমরা শিখবো হচ্ছে আরডিএ প্রিন্সিপাল। মানে আরডিএটা যখন মানে সেট করা হয় যে আরডিএ ভ্যালুটা কত, একটা ভিটামিনের জন্য কত, মিনারেলের জন্য কত, বা এই যে ভ্যালুটা যখন সেট করা হয়, ঠিক আছে, এই যে সেট করার যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিছু মূল নীতির উপর নির্ভর করে। সেগুলো কি? এক নম্বরে আছে হচ্ছে অলওয়েজ সেট ফর এ পার্টিকুলার গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল টু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কনজিউমিং এ স্পেসিফিক ডায়েট। This is because requirement of many nutrients are affected by age, sex, physical activity, body size, physiological state, and the nature of the diet. এই যে শেষে যে পয়েন্ট গুলো বললাম, এজ, সেক্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টর। কিসের ফ্যাক্টর? আরডিএ কেমন হবে, বেশি হবে না কম হবে, ঠিক আছে, এইটার ফ্যাক্টর হচ্ছে তোমার এজ, সেক্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটসেট্রা এটসেট্রা। সো এইগুলো মাথায় রাখতে হয় আরডিএ যখন অ্যানালাইসিস করা হয়, বা আরডিএ যখন সেট করা হয় যে না, বাংলাদেশের একজন অ্যাডাল্টের আরডিএ এত, বাংলাদেশে একজন প্রেগনেন্ট ওম্যানের আরডিএ এই অবস্থায়, বাংলাদেশের একজন তোমার ইনফ্যান্টের তোমার ভিটামিন এর আরডিএ কত, বা মিনারেলস এর কোন একটা স্পেসিফিক মিনারেলস এর আরডিএ কত, এটা সেট করার জন্য অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তার এজ গ্রুপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বডি সাইজ, তারপরে কোন ধরনের খাবারে সে অভ্যস্ত। ঠিক আছে, সবকিছু মিলায় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে আরডিএ রেফার্স টু দ্য এভারেজ নিড ওভার এ রিজনেবল পিরিয়ড অফ টাইম, although the latter has seldom been defined, hence the suggested amount do not have to be consumed every day। ঠিক আছে, বলতেছে এখানে যে আরডিএটা তোমার একটা নির্দিষ্ট টাইমের জন্য ফিক্সড করা। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমের জন্য ফিক্সড করা, মানে একটা বাচ্চার আরডিএ, একটা বাচ্চার আরডিএ, ধর একটা ইনফ্যান্টের আরডিএ আর একটা অ্যাডাল্টের আরডিএ সেম হবে না।
ঠিক আছে। আবার বলতেছি কি যে আরডিএ মানে যে প্রতিদিনই তোমাকে ওইটুকুই খেতে হবে, ওর থেকে কম খাইলে তোমার আর কাজ হবে না, বা এই একদিন একটু তুমি কম খাইছো পরের দিন আর একটু বেশি খেয়ে কাবার হবে না, এরকম না। তুমি একদিন কম খাইছো, পরবর্তীতে তুমি যদি বেশি খাও তাহলে ওইটা কাভার হয়ে যাবে। ঠিক আছে, ওইটা কাভার করা সম্ভব। দুই দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তার মানে একেবারে যে ফিক্সড যে এটা তোমাকে খেতেই হবে। ভিটামিন এ তোমাকে বলছে যে তোমার 500 মিলিগ্রাম খেতে হবে, তুমি যদি 500 মিলিগ্রাম না খাও না, তুমি বড় ধরনের অসুস্থ হয়ে পড়বে। বিষয়টা এরকম না। তুমি ধরো আজকে 500 মিলিগ্রাম খেতে পারো নাই, কালকে একটা ফুড খেয়েছো সেখানে তুমি 700 মিলিগ্রাম কনজিউম করছো, ঠিক আছে, তখন কম বেশি করা যাবে। মানে এটা একদম মানে কোরআন বা কোরআনের আয়াতের মতো বা বাইবেলের মতো ফিক্স না যেটা অবশ্যই তোমাকে ওইটাই মিট আপ করতে হবে, এরকম না। 3 নম্বরের পয়েন্টে বলছে RDA refers to the level of intake needed to maintain health in already healthy individuals. They do not allow for illness or stresses in life. বলতেছে সব সময় RDA টা ফিক্সড করা হয় একজন সুস্থ স্বাভাবিক লোকের জন্য, যে কথা আগে আমি বলছি। ঠিক আছে, একজন সুস্থ স্বাভাবিক লোকের জন্য। একজন অসুস্থ লোক বা ধরো তোমার ওবেস হয়ে গেছে কোনো কারণে বা ডায়াবেটিস আক্রান্ত রোগী, তার কিন্তু তোমার একটা স্পেসিফিক নিউট্রিয়েন্টের যে রিকোয়ারমেন্ট একজন সুস্থ স্বাভাবিক লোকের স্পেসিফিক নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্টের ভিতরে কিন্তু কম বেশি আছে। তুমি কার্বোহাইড্রেট সাজেস্ট করে দিচ্ছ একজন সুস্থ স্বাভাবিক লোকের জন্য যতটুকু, ডায়াবেটিস রোগীর জন্য কি ততটুকু করা সম্ভব? কখনোই কিন্তু ততটুকু করা সম্ভব নেই। কারণ আরডিএ সেট করা হয় ওই গ্রুপের একজন লোক, সে অবশ্যই একটা সুস্থ লোকের কতটুকু তোমার ওই নিউট্রিয়েন্টের স্পেসিফিক প্রতিদিন দরকার হয় সেটা মাথায় রেখে আরডিএটা সেট করা হয়। তারপর বলছে RDA are based on the typical dietary pattern of the country and may not be appropriate for persons following a typical diet. ঠিক আছে, বলছে RDA are based on the typical dietary pattern of the country and may not be appropriate for persons following a typical diet. বলতেছে যে RDA টা যখন সেট করা হয় তখন একটা কান্ট্রি সাধারণত মানুষ কি খায়, ধরো আমাদের দেশে আমরা কার্বোহাইড্রেট হিসেবে মেইন সোর্স কি আমাদের রাইস। এখন তুমি যদি আলুর, যে দেশে আলু খায় সেই দেশের লোকের চিন্তা করে যদি তুমি RDA টা সেট করো তাহলে তোমার দেশের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। হল্যান্ডের মানুষ যারা, তাদের স্ট্যাপল ফুড কার্বোহাইড্রেটের মেইন সোর্স হিসেবে আলু ধরে তারা RDA টা সেট আপ করবে। কিন্তু আমাদের দেশে যেখানে আমরা স্টেবল ফুড হিসেবে রাইস কনজিউম করি, তাদের করতে হবে কি রাইসকে ফিক্সড হিসেবে তোমাকে ই করতে হবে। যে দেশে তোমার মিট সোর্স হিসেবে পর্ক খায় প্রচুর, সেই দেশের সাথে একটা ইসলামিক কান্ট্রির RDA এর কিন্তু সেট আপের সময় তোমরা যখন ফুড সিলেকশন করবা তখন অবশ্যই এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই একটা। এরপরে দেখো লাস্ট পয়েন্টটা বলছে নিউট্রিয়েন্ট ইনটেক্স আর ক্যালকুলেটেড ignoring possible interaction involving nutrients and other dietary component because these interactions cannot be adequately quantified at the present time. বলতেছে ধরো একটা নিউট্রিয়েন্টের সাথে অবশ্যই আরেকটা নিউট্রিয়েন্টের ইন্টারাকশন আছে। ঠিক আছে, যে কার্বোহাইড্রেট যদি আমরা অতিরিক্ত খাই সেটা কিন্তু আমাদের ফ্যাট হিসেবে জমা হয়। আবার আমাদের শরীরে যদি ফ্যাটের কন্টেন্ট বেশি থাকে তাহলে আমাদের শরীরে ভিটামিন এ, ডি, ই, কে এই ভিটামিন গুলোর তোমার অ্যাবজর্ব হবে বেশি। ঠিক আছে, ভিটামিন এ, ডি, ই, কে এই ভিটামিন গুলো অ্যাবজর্ব হবে বেশি। সো একটা নিউট্রিয়েন্টের সাথে আরেকটা নিউট্রিয়েন্টের কিন্তু ইন্টারাকশন আছে। ঠিক আছে, কিন্তু এই ইন্টারাকশনটা মাথায় নিয়ে RDA কিন্তু সেট করা হয় না। ঠিক আছে, কারণ কতটুকু এখানে বলছে, দেখো এখানে উল্লেখ করছে কোয়ান্টিফাইড, এটা কোয়ান্টিফাইড করা যায়নি, মানে কি পরিমাণ ইন্টারাকশন হয় এইটা কোয়ান্টিফাইড করা যায়নি। এই কারণে সিম্পলি এতটুকু কার্বোহাইড্রেট দরকার, এতটুকু ভিটামিন দরকার, কতটুকু কার্বোহাইড্রেট কতটুকু তোমার ফ্যাটে কনভার্ট হয়ে গেছে এইটা এখানে বিবেচ্য না। তোমার এক্স্যাক্টলি কতটুকু কার্বোহাইড্রেট দরকার, এক্স্যাক্টলি কতটুকু ভিটামিন দরকার, এক্স্যাক্টলি কতটুকু তোমার ভিটামিন এ দরকার, ই দরকার, ডি দরকার, এগুলো আলাদা আলাদা সেট করা হয়। একটা নিউট্রিয়েন্টের সাথে আরেকটা নিউট্রিয়েন্টের যে ইন্টারাকশন, এই ইন্টারাকশন এখানে বিবেচনা করা হয়। ঠিক আছে, এই 5টা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তোমার রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বা RDA টাকে সেট করা হয়। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এই স্লাইডে দেখো, শোনা যাচ্ছে আমার কথা? আগে বলো। ওকে, যাই হোক আমি একবার সামারি বলে দিই। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে RDA সেট করার জন্য অবশ্যই
তোমার কিছু ফ্যাক্টরকে মাথায় রাখতে হবে, যেমন এজ গ্রুপ অনুযায়ী আরডিএ বিভিন্ন হবে, সেক্স অনুযায়ী বিভিন্ন, মেল ফিমেলের ক্ষেত্রে আরডিএ আলাদা হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলের জন্য আলাদা হবে, যারা হেভি ওয়ার্ক করে তাদের আরডিএ একরকম হবে, একটা নিউট্রিয়েন্টের আর একটা নিউট্রিয়েন্ট আর এক রকম হবে, বডি সাইজ, যে মোটা লোক তার জন্য এক ধরনের, যে চিকন লোক তার জন্য এক ধরনের, এরকম। তারপরে 2 নম্বর পয়েন্টে বলতেছে হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যেই যেটাকে কনজিউম করতে হবে, বিষয়টা এরকম না। তোমরা ধরো একদিনে কম খাইছো, পরের দিনে সেটা আবার 2 দিন 3 দিনে একটা এভারেজ কনজিউম করলেই আরডিএটা মিট আপ হয়ে যাবে। তারপর 3 নম্বর বলছে আরডিএ রেফার্স টু দ্য লেভেল অফ ইনটেক নিডেড টু মেইনটেইন হেলথ, বলতেছে অবশ্যই হেলদি একটা পার্সনের আরডিএটাকে ক্যালকুলেট করা হয়, কখনো কোনো অসুস্থ রোগী আর আরডিএ কে ক্যালকুলেট করা হয় না। তারপর 4 নম্বরে বলতেছে হচ্ছে ডায়েটারি প্যাটার্ন, অবশ্যই ওই দেশের যে ডায়েটারি প্যাটার্ন, ওই দেশের মানুষ যে ধরনের খাবারে অভ্যস্ত সেই ধরনের খাবারকে আরডিএ ক্যালকুলেশনের সময় মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী তোমাকে ডেভেলপ করতে হবে। আর 5 নম্বরে বলছে কি একটা নিউট্রিয়েন্টের সাথে আরেকটা নিউট্রিয়েন্টের ইন্টারাকশন আছে বডির ভেতরে বা কনজাম্পশনের সময় একটা ইন্টারাকশন হয়, এই ইন্টারাকশনটাকে তোমার অবশ্যই কনসিডার করার প্রয়োজন নাই আরডিএ তোমার এস্টাবলিশের ক্ষেত্রে, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না যে একটা নিউট্রিয়েন্টের সাথে আরেকটা নিউট্রিয়েন্ট কতটুকু রিয়াকশন করে। ঠিক আছে, একটা নিউট্রিয়েন্টের সাথে আরেকটা নিউট্রিয়েন্ট কতটুকু রিয়াকশন করে এটা আমরা এক্স্যাক্টলি জানি না। এটা হচ্ছে আরডিএ এর প্রিন্সিপাল। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাই। এরপরে দেখো আরডিএ 4টা ক্যাটাগরিতে আরডিএ সেট করা হয়। একটা হচ্ছে বোথ সেক্স, যেমন পুরুষ এর জন্য আরডিএ একরকম, মেয়েদের জন্য আরডিএ আরেক রকম। ঠিক আছে, দুইজনের কিন্তু আরডিএ এক না, কারণ একজন পুরুষের কিন্তু আয়রন রিকোয়ারমেন্ট একটা মেয়ের থেকে অনেক কম। ঠিক আছে, আবার দেখা গেছে যে তোমার যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকে তখন নিউট্রিয়েন্টের সেটা আসবো পরে আর কি, এজ আর সেক্সেরটা বোঝো যে তোমার প্রত্যেকটা নিউট্রিয়েন্টে, যেমন একজন পুরুষের দেখা গেছে যে ক্যালোরি রিকোয়ারমেন্ট যতটুকু, একটা মেয়ের কিন্তু ক্যালোরি রিকোয়ারমেন্ট ততটুকু না ওই বয়সের একটা মেয়ের, কারণ হাইট একটা ফ্যাক্টর আছে। ঠিক আছে, তাদের ওয়েট একটা ফ্যাক্টর আছে, এইগুলো আমরা কনসিডার করতে হবে। এরপর বলতে ফর ডিফারেন্ট এজ গ্রুপ। ঠিক আছে, একজন ইনফ্যান্ট, একটা 2 বছরের একটা বাচ্চার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট আর একজন পূর্ণবয়স্ক লোকের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট কিন্তু কখনোই এক না, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এজ গ্রুপ অনুযায়ী ডিফারেন্সিয়েশন। বলছে প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন। ঠিক আছে, গর্ভ অবস্থা এবং দুগ্ধ দানের সময় নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বাড়ে, কারণ হচ্ছে প্রেগন্যান্সির সময় যে ফিটাস গ্রো করে তার জন্য নিউট্রিয়েন্টের একটা এক্সট্রা প্রয়োজন হয়। আবার যখন তোমার ল্যাকটেশন পিরিয়ডে থাকে তখনও কিন্তু বাচ্চার যে নিউট্রিয়েন্ট মিট আপ সেটা কিন্তু ওই তোমার মিল্কের থেকে সম্পন্ন হয়। সো এই কারণে দেখা যায় যে মায়ের তখন নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বেড়ে যায়। এরপরে বলতেছে কি লাস্ট নাম্বারে বলতে সামটাইমস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল ওয়ার্ক। বলতেছে ধরো তুমি বাড়িতে শুয়ে বসে থাকো, তোমার একটা নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট যতটুকু তোমার নিউট্রিয়েন্ট প্রয়োজন, যে হেভি ওয়ার্ক করে তার কিন্তু নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বেশি। ঠিক আছে, যে মডারেট ওয়ার্ক করে তার জন্য, যে প্লেয়ার তার জন্য কিন্তু এক ধরনের, যে খনিতে দিনমজুরের কাজ করে তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা। তুমি যদি একজন খনির দিনমজুরকে যদি তুমি নর্মাল ওই যে শুয়ে বসে থাকে বাসা বাড়িতে কোনো কাজ কাম করে না তার নিউট্রিয়েন্ট সাপ্লাই করো, তাহলে দেখা যাবে যে ও শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে তোমার আরডিএটার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন পুরুষদের আরডি একরকম, মেয়েদের আরডি একরকম, তোমার বাচ্চাদের আরডি একরকম, বয়স্কদের একরকম, তোমার যুবকদের একরকম। ঠিক আছে, এরপরে প্রেগনেন্ট অবস্থায় নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট একরকম, ল্যাকটেশনের অবস্থা একরকম, এবং তুমি কি ধরনের হেভি ওয়ার্ক করতেছো না লাইট ওয়ার্ক করতেছো এই ওয়ার্কের তোমার স্ট্রেংথের উপরে নির্ভর করে তোমার আরডিএটাকে সেট করা হয়। এরপর দেখো ফ্যাক্টর এফেক্টিং আরডিএ, এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায় আসে পরীক্ষায়। আরডিএ ডেফিনেশন এবং হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট আরডিএ, ফ্যাক্টরস এফেক্টিং আরডিএ, এবং ভাইভাতে অনেক সময় এই কোশ্চেনটা করে আর কি, কোন কোন ফ্যাক্টর গুলো কনসিডার করবা তুমি আরডিএ এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে, সো আরডিএ এস্টাবলিশ করার জন্য আমাদের শুরুতেও অনেকবার বলছি, যেমন এক নম্বর হচ্ছে এজ, এজটা মাথায় রাখতে হবে যে এটা ইনফ্যান্টের জন্য করতেছি না অ্যাডোলেসেন্টের জন্য করতেছি না যুবকদের জন্য করতেছি না বৃদ্ধদের জন্য করতেছি, এরপরে পুরুষের জন্য করতেছি না মহিলাদের জন্য করতেছি, এরপরে কি তোমার হাইট, হাইট অনুযায়ী আরডি এর একটা প্রয়োজনীয়তা আছে, যার হাইট বেশি ওয়েট বেশি তার কিন্তু তোমার ক্যালোরি রিকোয়ারমেন্ট বেশি, সো ক্যালোরি রিকোয়ারমেন্ট যার বেশি তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বেশি। ঠিক আছে, এরপরে ফিজিওলজিক্যাল স্টেট, প্রেগন্যান্সি অবস্থায় নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট একরকম, ল্যাকটেশন অবস্থায় নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট একরকম।
ঠিক আছে। এরপরে দেখো টাইপস অফ ওয়ার্ক, বলতেছে সে কি ধরনের ওয়ার্ক করে, সেকেন্ডারি ওয়ার্কস মানে নর্মাল যে ওয়ার্ক গুলা, ঠিক আছে, মানে অফিস জব যাকে বলে বা ডেস্ক জব যে যাকে বলে আর কি, সেই ধরনের জব, বা পড়াশোনা করে, বাইরে খেলাধুলাও তেমন করেন, এগুলো হচ্ছে সেকেন্ডারি বলে। এরপরে মডারেট দেখো একটু খেলাধুলা করে, ঠিক আছে, নর্মাল বাসা বাড়ির কাজগুলো করে এরকম। আর হেভি হচ্ছে ধরো রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বা তোমার খনিতে কাজ করতেছে, বা আম বাগানের শ্রমিক এরকম, ঠিক আছে। তাহলে এই 5টা ফ্যাক্টর আরডিএ কে যখন তুমি মেজার করবা, তখন এই 5টা ফ্যাক্টর অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এজ, 2 নম্বর হচ্ছে সেক্স, 3 নম্বর হচ্ছে বডি সাইজ বা বডি স্ট্রাকচার, 4 নম্বর হচ্ছে ফিজিওলজিক্যাল স্টেট, এবং 5 নম্বর হচ্ছে টাইপস অফ ওয়ার্ক, সে কি ধরনের কাজ করে, ঠিক আছে। ইউজ অফ আরডিএ, আরডিএ কি কি কাজে লাগে, ঠিক আছে। 1 নম্বর কথা হচ্ছে আরডিএ নিউট্রিশনের একটা বেস, নিউট্রিশন রিকোয়ারমেন্ট তুমি যদি না জানো তাহলে তুমি নিউট্রিশন সাপ্লাই দিতে পারবে না, ঠিক আছে। তুমি নিউট্রিশনাল স্ট্যাটাস মেজার করতে পারবে না যদি তুমি নিউট্রিশন বা নিউট্রিশন মানে নিউট্রিশন রিকোয়ারমেন্ট সম্পর্কে তোমার ভালো ধারণা না থাকে। সো নিউট্রিশনের ওভারঅল নিউট্রিশনকে এস্টাবলিশ করার জন্য, নিউট্রিশনাল অ্যাপ্লিকেশনকে এস্টাবলিশ করার জন্য আরডিএ অপরিহার্য। এটা হচ্ছে মেইন কথা। এবং এই কথাটাকে ভেঙে ভেঙে যদি বলো, যেমন ধরো স্কুল লাঞ্চ প্রোগ্রাম, তোমরা রিসেন্টলি জানো কিনা যে মাঝে কিন্তু পেপার পত্রিকায় বা টেলিভিশনে অনেক কি হয়েছে যে স্কুল লাঞ্চ প্রোগ্রামে ট্রেনিং করানোর জন্য বিদেশে অনেক লোক নিয়ে যাবে, এই নিয়ে সাংবাদিকরা লেখালেখি করার পরে তারপরে তোমার প্রাথমিক বা গণশিক্ষা মন্ত্রণালয় ওই সংখ্যা কমায় 200 জন না কতজন পাঠাচ্ছে আর কি। আগে 5,000 6,500 লোক বিদেশে দেখানোর জন্য যে স্কুল লাঞ্চ প্রোগ্রাম কিভাবে চালায় আর কি। সো স্কুল লাঞ্চ প্রোগ্রাম কিছুই না, বাচ্চারা যে স্কুলে আসে স্কুলকে স্কুলমুখী করার জন্য বাচ্চাদের, এবং সেই সাথে তোমার পুষ্টিগত সাপোর্ট দেওয়ার জন্য, নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার জন্য যে যে সকল অঞ্চলে তোমার নিউট্রিশনাল ল্যাক আছে, ঠিক আছে, যে সকল অঞ্চলে পশ্চাৎপদ, যে সকল অঞ্চল, সে সকল অঞ্চলের বাচ্চাদেরকে তোমার টিফিন পিরিয়ডে একটা খাবার সাপ্লাই করে, সেটা হচ্ছে স্কুল লাঞ্চ প্রোগ্রাম, ঠিক আছে। স্কুল লাঞ্চ প্রোগ্রামের মধ্যে তোমার আগে দিত হচ্ছে তোমার বিস্কিট, স্কুল ফিডিং প্রোগ্রাম তখন নাম ছিল, বিস্কিট দিত, ঠিক আছে। এখন হচ্ছে তোমার আস্তে আস্তে কি করতেছে ওরা, এই বিভিন্ন ধরনের মিক্সড খিচুড়ি, তার সাথে হয়তো ডিম বা এরকম দিয়ে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তাদেরকে দুপুর বেলায় সার্ভ করে একটা প্ল্যান আছে গভর্নমেন্টের, ঠিক আছে। ইন্ডিয়াতে এটা করে, আমাদের দেশেও এটা চালু হবে আর কি, অলরেডি পাইলট বেসিসে চালু আছে কিছু জায়গায়। বলছে টু ইন্টারাপ্ট ফুড কনজাম্পশন রেকর্ড, তোমার এই তোমার যে কনজাম্পশন রেকর্ড আছে আর কি, তোমার হাউস হোল্ড কনজাম্পশন রেকর্ড, তারপর হচ্ছে তোমার 24 রিকল মেথড, বা এই ধরনের কনজাম্পশন রেকর্ড যখন করতে হয়, বা দেশের সামগ্রিক কতটুকু ফুড কনজিউম হয়েছে, হ্যাঁ, মানুষের অনুযায়ী বা যত মানুষ আছে তার অনুযায়ী কত পার্সেন্ট কনজিউম হয়েছে বা কত ঘাটতি আছে, এই যে রেকর্ড গুলো, স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিস গুলো করা হয়, অ্যানালাইসিস করার সময় তোমার আরডি এর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে। তারপরে টু ইভালুয়েট দ্য অ্যাডিকুয়েসি অফ ফুড সাপ্লাইস ইন রিলেশন টু নিউট্রিশনাল নিডস। ধরো কোনো একটা অঞ্চলে নিউট্রিশনাল নিডস কেমন সেটা যদি তুমি না জানো, তাহলে তুমি যখন ওইখানে রেশন দিবা বা ত্রাণ ওদেরকে দিবা, তখন কিন্তু তুমি অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে তুমি খাবার কিন্তু এখানে সাপ্লাই করতে পারবে না। সো তোমাকে আগে জানতে হবে যে ওই অঞ্চলের মানুষের এক্সাক্ট নিউট্রিশনাল নিড কোনগুলা, হ্যাঁ, এবং ওই অঞ্চলের মানুষের বয়স, ওই অঞ্চলের মানুষের ভিতরে বাচ্চা কতজন আছে, বয়স্ক কতজন আছে, তারপরে পুরুষ আছে কতজন, মহিলা আছে কতজন, প্রেগনেন্ট আছে কতজন, ল্যাকটেটিং ওম্যান আছে কতজন, এর যে একটা টোটাল তালিকা করে তারপরে তোমাকে ওইখানে রেশনিং করতে হবে। না হলে দেখা যাবে যে যদি দেখা যায় যে তুমি বাচ্চাদের ধরে রেশন করে দিছো, দেখা গেছে ওখানে অ্যাডাল্ট লোক বেশি, তখন দেখা যাবে আলটিমেটলি তুমি যে যে উদ্দেশ্যে ওইখানে রেশন দিচ্ছ বা যে উদ্দেশ্যে তুমি ওইখানে ত্রাণ দিচ্ছ সেটা কখনোই সফল হবে না, ঠিক আছে। এবারে দেখো টু ডেভেলপ এন্ড ইভালুয়েট নিউ ফুড প্রোডাক্টস ডেভেলপড বাই দ্য ফুড ইন্ডাস্ট্রি। তুমি যখন কোন নতুন ফুড ডেভেলপ করতে যাবা, আর&ডি নামক একটা ডিপার্টমেন্ট থাকে ফুড ইন্ডাস্ট্রি গুলো, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখানে যারা তোমরা রিসার্চ করার সুযোগ পাবা, নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করবে, অবশ্যই তোমাদেরকে আরডিএ মাথায় রাখতে হবে। কারণ তুমি একটা ফুড ডেভেলপ করলা, তাতে শুধু কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট, প্রোটিনও নাই বা আনুষঙ্গিক তোমার অন্যান্য নিউট্রিয়েন্ট নাই। সো ওই ফুডটা কিন্তু নিউট্রিশনালি সাউন্ড না, নিউট্রিশনালি হেল্পফুল না মানুষের জন্য, ঠিক আছে। সো এমন ফুড ডেভেলপ করতে হবে যার থেকে অল্প খরচে মানুষ ম্যাক্সিমাম নিউট্রিশন সাপোর্ট পাবে, ঠিক আছে। তোমরা রিসেন্টলি দেখছো বোধহয়, আমি শেয়ার দিছি বা শাহাবুদ্দিন স্যারও শেয়ার দিছে, আমার আমার সুপারভাইজার, পিএইচডি সুপারভাইজার ওবায়দুল হক স্যার একটা নতুন ফুড ডেভেলপ করছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর খালেদা ম্যাডামের সাথে, হ্যাঁ।
এই ধরনের কাজ যারা করে আর কি, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হয় আরডি এর কথা, ঠিক আছে। এই তারপরে হচ্ছে কি বলছে, টু এস্টাবলিশ গাইডলাইন্স ফর লেভেলিং অফ ফুড। তুমি যখন কোনো ফুডকে লেভেলিং করবা, লেভেল তোমরা দেখছো শাহাবুদ্দিন স্যার তোমাদের শুরুর দিকে একটা অ্যাসাইনমেন্ট দিছিল বিভিন্ন ফুডের প্যাকেট নিয়ে আসার জন্য, প্যাকেটের গায়ে দেখবা লেভেলিং করা থাকে, এবং ওই লেভেলিং এ তোমার উল্লেখ করা থাকে যে কত গ্রাম কোন নিউট্রিয়েন্ট আছে, এবং পাশে দেখবা যে আরেকটা কলাম থাকে যে এটা আরডি এর কত পার্সেন্ট ফুলফিল করে। খুব ভালো ভালো কোম্পানির যে প্রোডাক্ট গুলো তারা কিন্তু এটা উল্লেখ করে দেয় যে এই 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 ফুডটা কার্বোহাইড্রেটের আরডি এর কত পার্সেন্ট ফুলফিল করে। সো ওই রকম তুমি কয় প্যাকেট খাইলে তোমার প্রতিদিনের কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট পূর্ণ হবে, ওই রকম তুমি কয় প্যাকেট খাইলে তোমার ভিটামিন এর রিকোয়ারমেন্টটা পূর্ণ হবে, ওইরকম কয় প্যাকেট খাইলে তোমার প্রোটিনের রিকোয়ারমেন্টটা পূর্ণ হবে। এটা কিন্তু তুমি খুব ইজিলি প্যাকেট দেখেই বুঝে ফেলতে পারবা যদি তোমার আরডি এর নলেজ থাকে, যে এই কয় প্যাকেট আমার জন্য খাওয়া যথেষ্ট, এর বেশি খাইলে আমার জন্য ওভার ইটিং হয়ে যাবে, এর কম খাইলে আমি তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগবো, ঠিক আছে। এই জিনিসগুলা তোমার প্রসেস ফুডের গায়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে বাধ্যতামূলক থাকে, বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ফুডেই থাকে, তোমরা একটু খেয়াল করে দেখলেই দেখতে পারবা, ঠিক আছে, যে কোনো প্যাকেটের গায়ে দেখবা। বলছে টু ডেভেলপ নিউট্রিশন এডুকেশন প্রোগ্রাম। এই যে যে তোমাদেরকে যে আমি পড়াচ্ছি কি দিচ্ছি, এডুকেশন দিচ্ছি, কিসের এডুকেশন, নিউট্রিশন এডুকেশন। সেম তোমরাও যখন কোনো কাউকে নিউট্রিশন সম্পর্কে নলেজ দিবা, ঠিক আছে, সেটা হচ্ছে নিউট্রিশন এডুকেশন। এবং এটা যখন তোমরা একটা প্রাতিষ্ঠানিক ভাবে দিবা, তখন দেখবা যে বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন এনজিও গুলোর এই ধরনের প্রোগ্রাম থাকে, নিউট্রিশন এডুকেশন প্রোগ্রাম। যেমন বিটিভিতে এক সময় দেখা তো উঠোন বৈঠক, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোমার নাটিকা, নিউট্রিশন সতর্কতামূলক নাটিকা, বা যেখানে তোমার শরণার্থী আছে সেখানে তাদেরকে কাউন্সিলিং করা, এগুলো সব নিউট্রিশন এডুকেশনের পার্ট, ঠিক আছে, এগুলো সব নিউট্রিশন এডুকেশনের পার্ট। সো ডেভেলপ নিউট্রিশন এডুকেশন প্রোগ্রাম, এটাও এর একটা অংশ, ঠিক আছে। সো এখানে দেখো ইউজ কি বলছে, সবার প্রথমে এখানে বলছে স্কুল লাঞ্চ প্রোগ্রাম, একটা বাচ্চাদের কতটুকু কোন নিউট্রিয়েন্ট দরকার, এটা যদি আমরা আরডি এর মাধ্যমে আরডি এর ভ্যালুটা না জানি, তাহলে আমরা কতটুকু খাবার তাদেরকে দেব এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। তারপরে কি সামগ্রিক কতটুকু খাবার খাইছে, কি পরিমাণ নিউট্রিয়েন্ট কনজিউম করছে, সবটা এখানে উল্লেখ থাকে, আরডি এর মাধ্যমে আমরা এটা জানতে পারি। ইভালুয়েট দ্য অ্যাডিকুয়েসি, কতটুকু তোমাকে ফুড সাপ্লাই দিতে হবে রেশন হিসেবে অথবা তোমার হিসেবে, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। আর হচ্ছে টু এস্টাবলিশ গাইডলাইন্স ফর পাবলিক ফুড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, তোমার পাবলিক ফুড অ্যাসিস্ট্যান্স যে প্রোগ্রামগুলো আছে সেইগুলাকে তোমার গাইডলাইন্স, মানে এই গাইডলাইন্স তৈরি করার জন্য তোমার এইগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। এরপর একটু ডেভেলপ এন্ড ইভালুয়েট নিউ ফুড প্রোডাক্টস, নতুন ধরনের ফুড প্রোডাক্টস ডেভেলপ করার জন্য তোমার আরডিএ সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর টু এস্টাবলিশ গাইডলাইন্স ফর লেভেলিং অফ ফুড ফ্রম দ্য নিউট্রিশনাল স্ট্যান্ড পয়েন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমার বিভিন্ন ধরনের লেভেলিং করার জন্য যে স্ট্যান্ডার্ড যে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট সেটা জানার জন্য এটা দরকার। আর ফাইনালি হচ্ছে টু ডেভেলপ নিউট্রিশন এডুকেশন প্রোগ্রাম, তুমি যে কোনো নিউট্রিশন এডুকেশন প্রোগ্রাম যখন তুমি সেট আপ করতে যাবে তখন অবশ্যই আরডিএ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ তুমি তাদেরকে নিউট্রিশন এডুকেশন দিবা, তাদের কতটুকু খাবার লাগবে, কতটুকু কোন ফুড খেতে হবে, এইগুলো সম্পর্কে তুমি জানাতে গেলে অবশ্যই তোমাকে এই আরডিএ সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে। এখন আমি লাস্টলি তোমাদেরকে একটা চার্ট দেখাবো, এটা হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স ফর ইন্ডিয়ানস। এটা আমি যাদেরকে ভিটামিনস মিনারেলস ক্লাস নিছি সেখানে আমি বারবার করে বলছি, আমরা যখন পড়াশোনা করছি তখন যেটা আমরা যে 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 আরডিএ চার্টটা আমরা ফলো করতাম, এটা আসলে আমাদের দেশের জন্য আরডিএ চার্ট না। এটা রিসেন্টলি আমি দেখছি যে ইন্ডিয়াতে 2010 সালে, ঠিক আছে, ফাইনালাইজ হয়েছে এই চার্টটা 2010 সালে। আর আমরা 2010 সালের মধ্যে আমাদের অনার্স শেষ। সো এই 2010 সালে ফাইনালাইজ হয়েছে এইটা, ঠিক আছে। 2004 থেকে এটা বিভিন্ন বুয়েট হয়ে আছে, আস্তে আস্তে ডেভেলপ করে 2010 থেকে এটা ফাইনালাইজ হয়ে ইউজ করা করে আর কি, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, তার মানে ইন্ডিয়ান মানে এর ভিতরে আমরাও পড়ে যাই, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক মিল আছে আর কি, ঠিক আছে। সো এই চার্টটা আমরা যদি ফলো করি আরডি এর চার্ট হিসেবে, সো আমরা ম্যাক্সিমাম এটা পারবো। এখন আমি শুরুতে বলছি যে আরডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি ভিটামিন মিনারেল সম্পর্কে পড়তে যাও, আমি যখন ক্লাস নিয়েছি ভিটামিন মিনারেলস এর তখনও তোমরা দেখছো যে কতটুকু ভিটামিন এ লাগবে, অ্যাডাল্টদের কতটুকু লাগবে, ওমেনদের কতটুকু লাগবে, তাই না, মেনদের কতটুকু লাগবে, এই জিনিসটা কিন্তু এইখান থেকেই সামারাইজ করা হয়েছে, ঠিক আছে। সো আরডি এর চার্টটা যদি কারোর মুখস্থ থাকে, আমি মুখস্থ করতে বলতেছি না কাউকে, যদি সম্ভব হয় কারোর জন্য, বা মেইন গুলা, ঠিক আছে, মেইন অ্যাটলিস্ট
ভিটামিনের ওইখানে যে চারটা আমি দিছি আর কি, এখান থেকে সামারি করে অ্যাটলিস্ট ওইগুলো মুখস্থ রাখতে হবে, কারণ ভাইভাতে এই ধরনের এর থেকে কোশ্চেন হয়। ঠিক আছে, যে ভিটামিন এ কতটুকু দরকার হয়, ভিটামিন বি1 কতটুকু দরকার হয়, ভিটামিন সি কতটুকু দরকার হয়, এটা ভাইবার কমন কোশ্চেন। ঠিক আছে, কোনো না কোনোটা তুমি পেয়ে যাবে। এবং সোর্স, যে কোনটা রিচ সোর্স, ভিটামিন সি রিচ সোর্স কোনটা, বা ভিটামিন এর রিচ সোর্স কোনটা। যখন তুমি বলবা যে অমুক ফ্রুটস বা অমুক ভেজিটেবলস রিচ সোর্স, তখন ওই ভেজিটেবলস বা ওই ফ্রুটসে কত পরিমাণে ভিটামিন এ থাকে, কত বা কত পরিমাণে ভিটামিন সি থাকে, এরকম একটা দুইটা মুখস্থ রাখতে হয় ভাইবা বোর্ড ফেস করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। কারো আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো।